এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে বিমান বাংলাদেশ প্লেন কিনছে। আমরা যদি সোজা বাংলায় বলি, প্লেন কেনা। সেই প্লেন কিনবে তারা এয়ারবাসের কাছ থেকে কিনবে নাকি বোয়িং এর কাছ থেকে কিনবে, এই নিয়ে আসলে সবার মধ্যে খুব তর্ক বিতর্ক চলছে। এবং বিমান বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা এয়ারবাসের কাছ থেকেই আসলে প্লেন কিনবে। এটা নিয়ে অনেকেরই মন খারাপ। কারণ হচ্ছে কেন এয়ারবাসের কাছ থেকে কেনা হলো না। আসলে আমাদের মন মানসিকতা বোঝা খুব কঠিন। হয়তোবা আমরা না বুঝেই অনেক সময় স্রোতের সঙ্গে দৌড়ে বেড়াই, এবং অনেকে বলছে যে আসলে এয়ারবাস যদি কিনে এটা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে খুব ক্ষতিকর। আসলে বাংলাদেশের জন্য সবকিছুই অর্থনৈতিকভাবে ক্ষতিকর। আমরা হাইব্রিড উন্নয়নের কারণে অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যে সবকিছুই ক্ষতিকর। তারপরও যদি আমি একটু বলার চেষ্টা করি যে আমরা অর্থনীতি বা অন্যান্য সব বিষয়কে প্রথমে পাশে রেখে শুধুমাত্র এয়ারবাস এবং বোয়িং এর দিকে তাকাই। এয়ারবাস কেনা আসলে বাংলাদেশের জন্য খুব একটা ক্ষতিকর না, যদি বোয়িং কিনে যতটা ক্ষতির সম্মুখীন হতে পারে এই মুহূর্তে বাংলাদেশ। আপনারা যদি দেখেন যে আমি যদি খুব বড় কোনো ভুল করে না থাকি, এইটার ফলে এটা এটা যে পাইলটরা চালায় তাদের উপর কিন্তু মেন্টাল স্ট্রেস খুব কম পড়ে, তাদের পরিশ্রম খুব কম হয়। এই জিনিসটা অটোমেটিক, সম্পূর্ণ অটোমেটিক একটি আহ, এয়ারবাস। এবং বোয়িং হচ্ছে অনেক বেশি হচ্ছে ম্যানুয়াল পাইলটের কাজ এখানে বেশি থাকে। এটা একটা খুব নর্মাল ফ্যাক্টর। এর বাইরে যদি আপনারা দেখেন, এয়ারবাস অনেক বেশি কস্ট এফেক্টিভলি বাংলাদেশের জন্য এই মুহূর্তে বোয়িং তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলার আরও একটা কারণ, আমরা যদি ইরানের ঘটনার দিকে তাকাই, যখন ইরানের প্রেসিডেন্ট কিছুদিন আগে মারা গেলেন রইসি, তখন কিন্তু একটি বিষয় খুব আলোচনা এসেছিল যে রইসির যে হেলিকপ্টার সেটা কিন্তু বহু পুরাতন, এবং এটির যে মেইনটেনেন্সের সরঞ্জাম সেটা কিন্তু ইরান ঠিকমতো পাচ্ছিল না বলেই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেছে, এটা অনেকেই বলেছে। এবার যদি একটু বাংলাদেশের দিকে তাকাই, গত কয়েক বছরে কিন্তু বাংলাদেশ বেশ কয়েকটি মার্কিন স্যাংশনের আন্ডারে পড়েছে। এই আমরা যদি দেখি র্যাবের উপর স্যাংশন, খুব সম্প্রতি সাবেক সেনাপ্রধানের উপর যে স্যাংশন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ যে পরিস্থিতিতে আগাচ্ছে এই মুহূর্তে, অদূর ভবিষ্যতে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার বা এয়ারলাইন্স বা যে কোনো কিছুর উপর যদি স্যাংশন দেয়, বাংলাদেশ কি একই পরিস্থিতিতে পড়তে যাবে না, পড়বে না? তারা এই বোয়িং এর সরঞ্জাম পাবে না। তার মানে শুধুমাত্র এমন না যে দেশের সরকার প্রধান সরকারি ব্যক্তিবর্গ তারাই বিপদে পড়বে, সাধারণ মানুষই তো বেশি। আমরা প্লেনে চলাচল করি, সরকারের মানুষজন এটা হয়তো বা খুব কম সংখ্যক আহ, চলাচল করে। সেক্ষেত্রে কি আমরা বড় একটা ঝুঁকির দিকে পড়বো না? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশের দিকে না, হয়তো বা এই মুহূর্তে দেশের সাধারণ মানুষের মনে হতেই পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের জন্য কিছু একটা করার ট্রাই করছে, বা কিছু আমাদের যারা বিশ্লেষক দেখি ইউটিউবে, তারা সবসময় নির্বাচনের আগে থেকে বলে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় এসে আমাদেরকে কোলে তুলে ক্ষমতা কোলে তুলে দিবে। কিন্তু এখন পর্যন্ত এমনটা ঘটেনি। পিটার হাস, যিনি এই এই কঠিন সময়ের মধ্যে খুব দৌড়ঝাঁপ করেছেন, তার দৌড়ঝাঁপের অন্য একটা কারণ ছিল, তিনি কিন্তু বোয়িং বিক্রির জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন, এবং এয়ারবাস বিক্রির জন্য যে আহ, ফ্রান্স তারাও চেষ্টা করেনি সেটা কিন্তু না। ফ্রান্সের রাষ্ট্রদূতের আমরা বিভিন্ন সময় টুইটারে তার কার্যকলাপ দেখেছি। এছাড়া যখন ম্যাক্রো এসেছিল বাংলাদেশে তখনও এই কথা উঠেছে। এর আগে সালমান এফ রহমানের ইউকেতে যাওয়ার পর একই কথা উঠেছে। কাজে এই মুহূর্তে আসলে আমরা যদি এই দর দাম এইসব হিসেবে যাই, তাহলে এয়ারবাস অনেক এগিয়ে। এবার আসি যে এয়ারবাসের ডিপ্লোমেসির জায়গাটা, এয়ারবাস কেন আহ, অবশ্যই বাংলাদেশের কেনা উচিত, বা বোয়িং থেকে কেন সরে আসা উচিত। এই মুহূর্তে পৃথিবীতে ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি একটা শিফট চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র যে এটা ওয়ার্ল্ডের বলতে আমরা ভাবতেছি মিডল ইস্টে চেঞ্জ হচ্ছে তা কিন্তু না। ইউরোপে আপনারা যদি দেখেন, ইউরোপের রাজনীতিতে পরিবর্তন আসছে। অনেকগুলো দেশ এই মুহূর্তে কিন্তু প্যালেস্টাইনকে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে বা স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স কথা বলেছে। আমেরিকার কিন্তু একটা শেষের শুরু চলছে এই মুহূর্তে। আপনারা যদি দেখেন, একটু সংবাদপত্র ঘাটাঘাটি করলেই জানতে পারবেন, 2022 সালে চীনের
4টা কোম্পানি প্রায় 200-র উপরে এয়ারবাস অর্ডার করেছিল। চীন কিন্তু যখন কোনো কিছু অর্ডার করে তখন তারা অনেক কিছু হিসেব করে। তাদের কস্ট কেমন পড়বে, তারা হিসেব করে যে এখানে তাদের ডিপ্লোম্যাটিক্যালি কি সফলতা রয়েছে। এবং এই মুহূর্তে বোয়িং কিন্তু এই যে টার্বুলেন্সের যে ঘটনাগুলো ঘটছে, অন্যান্য ক্ষতিকর দিকগুলো থেকেও কিন্তু বোয়িংয়ের চেয়ে এয়ারবাস বেশ সফল। সেই জায়গা থেকে চীনের এই সিদ্ধান্ত, এই এয়ারবাস ডিপ্লোমেসি, এইটা কিন্তু দারুণ কার্যকরী ছিল এবং আমেরিকার জন্য এটা একটা বড় ধাক্কার মতো ছিল। কাজেই আমরা কিন্তু আসলে বাংলাদেশ এই মুহূর্তে একটা নতুনভাবে, বাংলাদেশের এখন সময়, আমরা সরকারের হিসাব বাদ দিই, বাংলাদেশের নিজস্ব একটা সুযোগ আছে এই মুহূর্তে নতুন যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে গা ভাসানোর। এবং ফ্রান্স কিন্তু সেই জায়গা থেকে, আপনারা যদি একটু খেয়াল করেন, ন্যাটোতে নতুন ন্যাটোর প্রধান হওয়া নিয়ে যেই তর্ক শুরু হয়েছে, যে লড়াইটা শুরু হয়েছে, সেই জায়গায় কিন্তু ফ্রান্সের একটা আলাদা স্ট্যান্ড টের পাওয়া যাচ্ছে। এবং আমেরিকা বিরোধী, আমেরিকা এই মুহূর্তে ইউকে নিয়ে সব জায়গায় মুভ করছে, ফ্রান্সকে দূরে রাখতেছে। তার মানে ফ্রান্স এবং আমেরিকার মধ্যে আলাদা একটা জোটের মতো তৈরি হয়ে যাচ্ছে। এবং ফ্রান্স কিন্তু বাংলাদেশের জন্য ডিপ্লোম্যাটিক্যালি অনেকখানি পজিটিভ মোর দ্যান আমেরিকা। যখন বাংলাদেশ বিভিন্ন ধরনের ইস্যুগুলো তৈরি হচ্ছে, আমাদের যে পোশাক কারখানা, পোশাক রপ্তানির যে দেশগুলো, সেই জায়গায় কিন্তু ফ্রান্স চাইলে আমাদেরকে ইউরোপে আরো বড় সুযোগ করে দিতে পারে। আমাদের বিভিন্ন জায়গায় ফ্রান্সের সুযোগ রয়েছে। এছাড়া যদি আমরা উপমহাদেশে দেখি, চীন বলয়, আমেরিকা বলার বাইরে ফ্রান্স কিন্তু বাংলাদেশকে আলাদা একটি অ্যালাই হিসাবে গড়ে তুলতে চাচ্ছে। এই জন্য তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার কথা বলছেন। ইনফ্যাক্ট তারা এই আমাদের এয়ার স্পেসের জায়গাতে আমাদের কিভাবে আরো উন্নতি করা যায়, আমাদের আকাশ ব্যবস্থাপনার জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কিন্তু তাদের সঙ্গে চুক্তি হচ্ছে। তারা আমাদেরকে সফলভাবে প্রশিক্ষণ দেয়া, আমাদের নতুন নতুন বৈমানিক তৈরি করা, আমাদের এয়ারপোর্ট কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, যেগুলো আমেরিকার কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের আসলে সাহায্য সহযোগিতা যা বলি অতীতেও কখনো পাইনি। আমেরিকাও সবসময় ভারতের মতো আমাদের কাছ থেকে শুধুমাত্র চেয়েছে। আপনারা অনেকেই ভাবেন যে আমেরিকা জনগণের সাহায্য করতে আসছে, আসলে তারা তাদের স্বার্থের জন্য এখানে আসছে। তাদের স্বার্থটা যখনই না হয় তখনই তারা এমনভাবে আচরণ করে। এটাই তাদের ডিপ্লোমেসি, ফরেন পলিসির একটা বড় সফলতা, যে তারা জনগণকে, যে কোনো দেশের জনগণকে বোঝাতে সক্ষম হয় যে তারা আসলে জনগণের পক্ষে। কিন্তু আলটিমেটলি যখন তাদের যে আচরণ, তাদের যে কার্যক্রম, লং টার্মে গিয়ে জনগণ আসলে এগুলোতে ভোগে। আর যে কোনো দেশের সরকার পতন আসলে বাইরের কোনো দেশ এসে পারে না, সেটা সেই দেশের জনগণকেই করতে হয়। কাজেই আমি আবারও একবার ফিরে আসি যে ডিপ্লোমেসিতে ফ্রান্সের সঙ্গে আমরা যদি এই মুহূর্তে সম্পর্ক আসলেই ভালো রাখি, কারণ এখানে বিমান কেনাটার চেয়েও মূল বিষয় হচ্ছে সম্পর্ক ভালো রাখা। আর সম্পর্ক ভালো রাখার জায়গায় ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ভালো রাখা মানে তাদের ইউরোপে বেশ বড় একটা প্রভাব রয়েছে, যে প্রভাবটা আস্তে আস্তে আমেরিকা শেষ হয়ে গেছে। সেই জায়গা থেকে যে আমরা পোশাক শিল্পের যে ধাক্কাটা, সেটা কিন্তু কাটিয়ে ওঠার বড় একটা সুযোগ রয়েছে। এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নে ফ্রান্স তাদের মতো করে একটা নতুন অ্যালাই করে তুলতে চাচ্ছে। সেই অ্যালাইতে বাংলাদেশের থাকলে বাংলাদেশের জন্য খুব বড় লস নেই, কারণ এখানে ইন্দো, চীন, আমেরিকার যে লড়াইটা চলছে, তার বাইরে ফ্রান্স কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো শক্তি কখনোই ছিল না। আর অনেকেই ভাবতেছে যে এয়ারবাস কিনলে আসলে খুব লস হবে। টেকনিক্যালি আপনারা এখন খুব আধুনিক যুগ, আপনারা গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যাবেন। এয়ারবাস এবং বোয়িংয়ের মধ্যে খরচ খুব একটা বেশি না, মেনটেনেন্স খরচও খুব বেশি না, তেলের খরচও প্রায় সেম। তুলনামূলক আপনি এয়ারবাস থেকে বেশি সুবিধা পাচ্ছেন, কারণ এটা অটোমেটেড সব কিছু। এটার যদি আমরা অন্যান্য ফ্যাসিলিটিস দেখি, যখন আকাশে থাকে দুর্ঘটনা প্রবণতা, সেটাও কিন্তু এয়ারবাসের অনেকটাই কম। কাজে আপনাদের মনে হতে পারে যে না, আমিও হচ্ছে গিয়া ফ্রান্সের পক্ষে বলতেছি বা এরকম কিছু। আমি জাস্ট সমান জায়গায় থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এয়ারবাস এবং বোয়িং নিয়ে যে তর্কটা হচ্ছে, এইটা জাস্ট হচ্ছে আমেরিকা এই মুহূর্তে চাচ্ছে যে তাদের পক্ষে ডিপ্লোমেসিটা হোক ফ্রান্সের সঙ্গে। আসলে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের আমার মনে হয় না, যেমন আমরা চীনের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, ইউএসের সঙ্গে সবসময় খারাপ সম্পর্কের যে বিষয়গুলো দেখেছি, এরকম কোনো সম্পর্ক আমাদের ফ্রান্সের সঙ্গে খারাপ হয়নি বা কখনো আমরা দেখতেও পাইনি, বা ফ্রান্স আমাদের অন্যান্য ইস্যুসগুলো কখনো নাক গলায়নি। বরঞ্চ আমাদের
জলবায়ু পরিবর্তনের আমরা যে ভয়ঙ্করভাবে শিকার, সেই জায়গাগুলোতে কিন্তু ফ্রান্সের কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে সেই জায়গাগুলোতে কাজ করবে। কারণ জলবায়ুর সুবিচার এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি একটা বিষয়। জলবায়ু পরিবর্তনের ফলে এর যে ইফেক্ট পড়তেছে প্রতি বছর, সাইক্লোন, বড় বড় সাইক্লোন, পানি উঠে যাচ্ছে এবং প্রচুর মানুষ এই জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। কাজেই বাংলাদেশের জন্য বিভিন্ন ধরনের সংকট, সমস্যা রয়েছে। আমি স্পেসিফিক উল্লেখ করছি আগে যে সরকার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেইটা আমি বারবার বলার চেষ্টা করতেছি। বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয়েছে বোয়িং অনেকখানি ঝুঁকিপূর্ণ। কারণ তারা স্যাংশনের বিষয়ে বেশি আগ্রহী এবং বাংলাদেশের সরকারের যে ইস্যুসটা, এটা যদি আরও কন্টিনিউ করে তারা আরও নিয়মিত স্যাংশন দিতে পারে এবং সেই স্যাংশনের ফলে আমরা যদি অদূর ভবিষ্যতে কখনো যন্ত্রপাতি না পাই, সেক্ষেত্রে আমাদের পুরো হয় এই প্রজেক্টটা পুরো লস প্রজেক্ট হয়ে যাবে, অথবা আমাদেরকে ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের বিভিন্ন দেশে ট্রাভেল করতে হবে। সেই জায়গা থেকে এবং ফ্রান্সের সঙ্গে ডিপ্লোমেসি শুধুমাত্র যে বাংলাদেশ না, এই মুহূর্তে যে নতুন মেরুকরণ হচ্ছে আমেরিকার বিপক্ষে গিয়ে একটি শক্ত অবস্থান তৈরি করা, সেই জায়গায় সবাই সেখানে অংশগ্রহণ করছে। আমরা কেন অংশগ্রহণ করব না? বাংলাদেশের নাগরিক হিসেবে, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া দরকার আমাদের।